আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন আপনারা। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করার জন্য। যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি আপনারা আমাদের স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। আজকে কথা বলবো আমরা কেমিস্ট্রি 2 এর অর্থাৎ চতুর্থ অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা। এই অ্যাসিড ক্ষার সমতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়ে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলা আমরা বিভিন্ন ধরনের সাজেশন অ্যানালাইসিস করে আপনাদের জন্য প্রণয়ন করছি। আপনারা শুধুমাত্র এই ক্লাসে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলা যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে কিন্তু পরীক্ষাতে আপনারা পুরোপুরি নম্বরটাই কমন পাবেন। তো চলুন আমরা এক এক করে আলোচনা করি। দেখেন, প্রথমেই আমরা যে বিষয়গুলো জানবো, এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো আছে সেই মূল বিষয়গুলো সম্পর্কে আমরা প্রথমেই জানার চেষ্টা করব। দেখেন মূল বিষয়গুলো কি কি আছে। অ্যাসিড, ক্ষার ও লবণ কি, এক এক করে আমরা দেখব। খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন, এখান থেকে আপনারা কিন্তু শিখে যেতে পারবেন। দেখেন, আমরা প্রথমেই আলোচনা করব অ্যাসিড নিয়ে। দেখেন, নরমালি আপনি অ্যাসিডের ব্যাপারটা জানেন, যে অ্যাসিডের ইউজিং প্রসেসটাও আপনারা জানেন। দেখেন, আমরা যেহেতু রসায়ন নিয়ে কথা বলছি বা কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, সুতরাং কেমিস্ট্রি কিভাবে ডেফিনেশনটা করে অ্যাসিডের সেটা আমরা একটু দেখি। দেখেন দেখেন আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, ধরেন আমি কোনো একটা বিষয়কে নিলাম, এরকম নিলাম H2SO4 কে নিলাম, যেটাকে আমরা সালফিউরিক অ্যাসিড বলে থাকি। এটাকে আমরা সালফিউরিক অ্যাসিড বলি, এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি। তো এখন এই দুইটা জিনিসকে যদি আমরা জলীয় দ্রবণে বা আমরা যদি জলীয় দ্রবণ ব্যতীত আমরা মূলত বিয়োজিত করতে পারি না, তো আমরা যদি এগুলাকে বিয়োজিত করি অর্থাৎ ভাঙি, তাহলে আমরা কি কি পাবো। দেখেন, এখান থেকে আমরা পাবো H+ আয়ন, অর্থাৎ দুইটা H+ আয়ন পাবো, প্লাস আমরা SO4 2- আয়ন পাবো। দেখেন, এগুলাকে আমরা বেসিক্যালি বলি আয়ন, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা আয়ন পেলাম, ভেঙে দুইটা আয়ন পেলাম। এখন দেখেন, আমরা নিচেরটাকেও যদি ভাঙি, এটাকেও যদি ভাঙি, তাহলে আমরা একটা H+ আয়ন পাবো, হাইড্রোজেন আয়ন পাবো, আর একটা পাবো ক্লোরিন মাইনাস আয়ন, অর্থাৎ ঋণাত্মক আয়ন। একটা হচ্ছে ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন। প্রত্যেকটা বিষয়ের মধ্যে, একটা যৌগের মধ্যে একটা ধনাত্মক আয়ন থাকবে, একটা ঋণাত্মক আয়ন থাকবে। তো এখানে দেখেন, এখানে আমরা আয়ন পেয়েছি দুইটা, ঠিক আছে। দেখেন, তাহলে আমরা এই যে দুইটাকে ভাঙলাম, ভাঙার পরে আমরা একটা কমন জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে H+। যদিও এখানে পরিমাণটা আপ ডাউন আছে, অর্থাৎ বেশি কম আছে, কিন্তু মূলত দেখেন আপনি এখানে একটা হাইড্রোজেন প্লাস আয়ন পেয়েছেন, এখানে একটা হাইড্রোজেন প্লাস অর্থাৎ ধনাত্মক আয়ন পেয়েছেন। তার মানে আমরা এটা বলতে পারি, যে সকল মানে উপাদানকে বিয়োজিত করলে আমরা H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন পাবো, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে অ্যাসিড। খুবই সহজ ভাষায় আমি আবার বলছি, খেয়াল করেন, যে সকল উপাদানকে ভাঙলে বা বিয়োজিত করলে সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়ন পাবো, সেই উপাদানটাকে আমরা প্রকৃতপক্ষে অ্যাসিড বলে থাকবো। আরেকভাবে আপনারা সংজ্ঞায়নটা করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাসিডগুলাকে আপনি যখন জলীয় দ্রবণে দিবেন, তখন অ্যাসিডগুলা জলীয় দ্রবণকে অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন প্রদান করবে, অর্থাৎ আয়ন প্রদান করবে বা প্রোটন দান করবে। আর ক্ষারগুলা যেগুলো আছে সেগুলা জলীয় দ্রবণ হতে একটা প্রোটন গ্রহণ করবে। তাহলে আপনি অ্যাসিডের সংজ্ঞাটা এভাবে বলতে পারেন, যারা জলীয় দ্রবণে প্রোটন দান করবে তারা অ্যাসিড, আর যারা গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষার। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখি, যে সকল উপাদানকে বিয়োজিত করলে H+ বা হাইড্রোজেন আয়ন, অর্থাৎ H+ বা হাইড্রোজেন আয়ন, অর্থাৎ আমি হাইড্রোজেনটা লিখি নাই,
জাস্ট আমি লিখতেছি যে প্লাসটা থাকার কারণে আয়ন, আর এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আয়ন পাবো, তারা অ্যাসিড। ঠিক আছে, দেখেন তাহলে আমরা যদি এখন অনুরূপভাবে কারের সংজ্ঞাটা করার চেষ্টা করি তাহলে কি আসে দেখেন। আমরা যদি কারের সংজ্ঞাটা লিখি দেখেন, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখেন ধরেন আপনি এরকম নিলেন MgOH 2 কে নিলেন, অথবা CaOH 2 এটাকে নিলেন। দেখেন এগুলাকে যদি আপনি ভাঙেন বা বিয়োজিত করেন তাহলে আপনি একটা কমন জিনিস পাবেন। দেখেন Mg2+, অনুরূপভাবে আপনি পাবেন OH অর্থাৎ 2OH-। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনি পাবেন Ca2+ প্লাস হচ্ছে OH 2OH-। তাহলে একটু খেয়াল করেন যে আপনি এখানেও একটা কমন জিনিস আপনি পাচ্ছেন, অর্থাৎ এটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোক্সিল আয়ন। তাহলে খেয়াল করেন যে যে সকল উপাদানকে ভাঙলে বা বিয়োজিত করলে আমরা হাইড্রোক্সিল আয়ন পাই তারাই হচ্ছে কি মূলত ক্ষার। তাহলে আমরা লিখতে পারি যে সকল উপাদানকে বা যৌগকেও আপনি লিখতে পারেন, উপাদানকে বিয়োজিত করলে OH- আয়ন পাওয়া যায়, তারা ক্ষার। ঠিক আছে, দেখেন খুব সহজ। কিন্তু আরেকটা ব্যাপার আমরা বলে দিয়েছি আপনাদেরকে যে এরা হচ্ছে জলীয় দ্রবণ হতে প্রোটন গ্রহণ করবে, আবার অ্যাসিড গুলা জলীয় দ্রবণকে প্রোটন দান করবে। তার মানে দান এবং গ্রহণের ব্যাপারটাও কিন্তু আপনারা বুঝে গেছেন। তো এবার দেখি আমরা যে লবণ জিনিসটা কি। দেখেন লবণ আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, তো এইটাই শুধু লবণ নয়, অনেক প্রকারের লবণ কিন্তু আমরা পেয়ে থাকি, যেগুলা আমরা হয়তো আউট অফ ইমাজিনেশন, আমাদের কল্পনার বাহিরে অনেক লবণ কিন্তু আমরা পাই। তো এই লবণগুলা কিভাবে তৈরি হয় দেখেন, আপনি এরকম নিলেন, ধরেন আপনি Mg নিলেন, ঠিক আছে, Mgর সাথে আপনি এটার সাথে ধরেন ক্লোরিনকে অ্যাড করলেন, 2 অণু ক্লোরিনকে আপনি অ্যাড করলেন বা 1 অণু ক্লোরিনকে আপনি অ্যাড করলেন। একটা ক্যালসিয়াম নিলেন, ক্যালসিয়ামের সাথে ধরেন আপনি এখানে F2 ফ্লোরিনকে অ্যাড করলেন, হ্যাঁ 1 অণু ফ্লোরিন অণুকে অ্যাড করলেন। অ্যাড করার সাথে সাথে দেখেন কি ঘটনাটা ঘটবে, MgCl2 গঠন করলো, আর এদিকে CaF2। দেখেন ক্যালসিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখেন এই যে ফ্লোরাইড ক্লোরাইড এগুলা হচ্ছে মূলত হ্যালোজেন গ্রুপের মৌল। হ্যালোজেন গ্রুপের মৌল এগুলা। তো হ্যালোজেন গ্রুপের মৌলগুলা যদি ধাতুর সাথে যুক্ত হয়, ঠিক আছে, দেখেন এই যে ম্যাগনেসিয়াম লিখলাম, দেখেন ম্যাগনেসিয়ামের সাথে আম উচ্চারণ হয়, ক্যালসিয়ামের সাথে আম উচ্চারণ হয়, সোডিয়ামের সাথে আম উচ্চারণ হবে। এরকম আমযুক্ত যে মৌলগুলা আপনি পাবেন উচ্চারণের সময় আম উচ্চারিত হবে, সেগুলার সাথে যদি আপনি হ্যালোজেন গ্রুপের কোনো একটা মৌলকে যুক্ত করেন, যুক্ত করলে যে নতুন যৌগটা তৈরি হবে সেই নতুন যৌগটাই হচ্ছে মূলত কি লবণ। তাহলে আমরা বলতে পারি যে ধাতব পরমাণুর সাথে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সম্পৃক্ততায় যে নতুন যৌগ তৈরি হয় তাকে লবণ বলি। লবণ বলি। বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম ভাবে সংজ্ঞাটা রয়েছে, আমি আপনাদেরকে একদম সহজ সংজ্ঞাটা প্রদান করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবেন এবং সহজে মুখস্থ করতে পারবেন আপনারা। তো
দেখেন তাহলে আমরা অ্যাসিড, ক্ষার এবং লবণ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি, ঠিক আছে। যেমন লবণের যে বিষয়গুলো আছে, এখানে কিন্তু অনেক ধরনের লবণ রয়েছে, তো এত ডিপের আলোচনা আপনাদের খুব বেশি একটা প্রয়োজন নেই, আপনারা জাস্ট পড়বেন। যেমন আমরা খাবার লবণের সংকেতটা মুখস্থ করে রাখতে পারি, যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হবে, এটা হচ্ছে খাবার লবণ, ঠিক আছে। পূর্ণ লবণ আছে, নরমাল লবণ আছে, তারপরে মিশ্র লবণ আছে, অনেক লবণের প্রকার আছে, বাট আপনি জাস্ট ডেফিনেশনটাকে ভালো করে মুখস্থ করে রাখবেন, আপনার জন্য এইটুকুই প্রয়োজন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারগুলো দেখি। দেখেন পরবর্তীতে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রাজমলকি। এটা কিন্তু 1 নম্বরের প্রশ্নে বারবার আসে আপনাদের, এটা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলুন। দেখেন রাজম্ল বলতে যে বিষয়টাকে আমরা মিন করছি সেটা হচ্ছে, দেখেন দুইটা অ্যাসিডের সম্পৃক্ততায় যে নতুন অ্যাসিডটা তৈরি হয় বা নতুন উপাদানটা তৈরি হবে, দেখেন আমরা লিখি একটু, দেখেন HCl প্লাস HNO3, এটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটাকে বলি আমরা নাইট্রিক অ্যাসিড। তাহলে এই দুইটাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই দুইটাকে যদি আপনি একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত করেন, ধরেন আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 3 নিলেন, 3 অনুপাত, আর এটাকে নিলেন 1 অনুপাত, ধরেন আপনি, মানে আমি আরো সহজ করে দিচ্ছি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি 3 লিটার নেন আর নাইট্রিক অ্যাসিড যদি 1 লিটার নেন, তাহলে এই দুইটাকে মিলিত করলে, এই দুইটাকে মিলিত করে আপনি যে নতুন অ্যাসিডটা তৈরি করবেন, নতুন অ্যাসিডটা তৈরি করবেন, সেই অ্যাসিডটাই হচ্ছে কি মূলত রাজম্ল। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডকে যদি আপনি 3 অনুপাত 1-এ মিশ্রিত করেন, তাহলে যে নতুন অ্যাসিডটা উৎপন্ন হবে সেই অ্যাসিডটাই হচ্ছে আপনার কি রাজম্ল। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারগুলো দেখি। দেখেন অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্যগুলা কিরকম হয় সেগুলো আমরা একটু দেখব। দেখেন এগুলা কিন্তু 3 নম্বরের প্রশ্নে আপনাদের অনেক সময় আসে, যে অ্যাসিডের ধর্মগুলা বা বৈশিষ্ট্যগুলা ব্যাখ্যা করেন, অথবা ক্ষারের ধর্মগুলা বা বৈশিষ্ট্যগুলা ব্যাখ্যা করেন। খুব সহজ বিষয়, দেখেন একটু খেয়াল করেন। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, যেটা আমরা এর আগেই দেখেছি, যে অ্যাসিডের কমন একটা ম্যাটার হচ্ছে কি, যে কোনো অ্যাসিডকে নেন আপনি, ধরেন HCl কে নিলেন, আপনি HNO3 কে নিলেন, ধরেন এটাকে নিলেন, আপনি এটাকে নিলেও দেখেন এটাকে বাংলা H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস, দেখেন এই যে H প্লাস আয়ন কিন্তু উৎপন্ন হয়েছে, এখানেও দেখেন H প্লাস প্লাস হচ্ছে NO3 মাইনাস, দেখেন এই যে H প্লাস। তার মানে এরা অ্যাসিড সবসময় জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। এটি নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ আপনি ধরেন আপনার এখানে একটা তরল দ্রবণ আছে, যেটা আপনি অ্যাসিড নাকি ক্ষার আপনি জানেন না, কিন্তু যদি আপনি এটার মধ্যে একটা নীল লিটমাস, লিটমাস মানে কি, যে একটা টিস্যু পেপারের মতো একটা পেপার পাওয়া যায় বাজারে, যে পেপারটাকে আপনি যদি এই দ্রবণটার মধ্যে নীল লিটমাসটাকে, ধরেন নীল লিটমাসটাকে আপনি এখানে দিলেন, ভিজিয়ে নিলেন, ভিজিয়ে নিয়ে রেখে দিলেন, দেখবেন এই নীলটা কি হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। তার মানে বুঝতে হবে যে এখানে যে দ্রবণটা ছিল সেটা নিঃসন্দেহে কি অ্যাসিড। ঠিক আছে, দেখেন খুব দুর্বল না হলে অ্যাসিডের জলীয় দ্রবণ টক স্বাদযুক্ত হয়, অর্থাৎ অ্যাসিড মূলত টক স্বাদযুক্তই হয়। যে কোনো অ্যাসিডকে আপনি মুখে দিলে দেখবেন যে এটা টক স্বাদ দিবে, অর্থাৎ আমরা যে টক জাতীয় ফলগুলা খেয়ে থাকি সেগুলো কিন্তু এই ফলগুলাতে এক প্রকার অ্যাসিড রয়েছে বিধায় এগুলাকে কিন্তু আমরা টক অনুভব করি। ঠিক আছে, আর বাজারে যেগুলো, যেমন ব্যাটারিতে এক প্রকার অ্যাসিড আছে, সেটাও কিন্তু রিস্কেবল বিষয়, কিন্তু আপনি কখনো যদি চেষ্টা করেন যে এটার স্বাদ জানার জন্য, তাহলে দেখবেন এটাও কি এক প্রকার টক স্বাদযুক্ত বিষয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, এখানে 3টা বৈশিষ্ট্য রয়েছে, আমরা পরবর্তী বৈশিষ্ট্যগুলো দেখি। দেখেন 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এটি ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। যে কোনো অ্যাসিডকে আপনি যদি ক্ষারের সাথে বিক্রিয়া করান তাহলে লবণ এবং পানি উৎপন্ন করবে, এটা তার একটা কমন বৈশিষ্ট্য। কিভাবে দেখেন, ধরেন আমরা যে অ্যাসিডগুলো নিয়েছিলাম
এখন এখানে আপনি একটা ক্ষার দেন, ধরেন আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখেন এইটুকু অংশ যদি একসাথে দেখেন আপনি, তাহলে বুঝবেন এটা হচ্ছে ক্ষার, ঠিক আছে। আর শুধুমাত্র হাইড্রোজেনকে যদি এককভাবে আপনি দেখেন, তাহলে এটাকে ধরে নেবেন যেটা হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিড হাইড্রোজেন একক এক সিঙ্গেল আছে, আর এখানে ও এর সাথে আছে, অক্সিজেনের সাথে আছে, সুতরাং এটা ক্ষার। তাহলে এই দুইটাকে দিয়ে যদি আপনি বিক্রিয়া করান, তাহলে বিক্রিয়া কি কি উৎপন্ন হবে দেখেন। বিক্রিয়ার একটা কৌশল আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সহজ ব্যাপার। দেখেন এখানে প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা থাকবে প্লাস, পরে এখানে দেখেন ক্লোরিনটা, এটা কিন্তু Cl মিলে একটা, সুতরাং এটা হচ্ছে মাইনাস। এখানে সোডিয়াম প্লাস আর এই টোটালটা মিলে হচ্ছে মাইনাস। তাহলে এখানকার প্লাস যাবে এখানকার মাইনাসের সাথে, আর এখানকার প্লাস আসবে এখানকার মাইনাসের সাথে। এই প্রসেসটা আপনারা মেনটেন করলে কিন্তু যে কোনো রাসায়নিক বিক্রিয়া সহজেই কমপ্লিট করতে পারবে। তাহলে দেখেন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমরা যদি প্লাস এবং মাইনাসটাকে একত্রিত করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড, আর দেখেন এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই দুইটাই মিলে হয়ে যাবে H2, আর এই যে এখানে একটা অক্সিজেন আছে এটা হচ্ছে অক্সিজেন। তার মানে এটাকে জানি আমরা পানি আর এটাকে জানি আমরা লবণ। তাহলে দেখেন আমরা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতে পেরেছি। তার মানে অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে যদি ক্ষারের সাথে কখনো বিক্রিয়া করে তাহলে লবণ এবং পানি উৎপন্ন করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে সক্রিয় ধাতুগুলো অ্যাসিডের অণু হতে হাইড্রোজেন প্রতিস্থাপন করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। দেখেন এটাও কিন্তু আপনারা একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। দেখেন সক্রিয় ধাতুগুলো অ্যাসিডের অণু হতে, দেখেন অ্যাসিডের অণু, তার মানে HCl যেটা আমরা লিখেছি এটা অ্যাসিডের অণু, এখানে হাইড্রোজেন আছে। এখন সক্রিয় ধাতু বলতে আমরা কাদের বোঝাই, যে যেগুলাকে আমরা আম উচ্চারণ হবে বলেছি একটু আগে। ধরেন আপনি সোডিয়াম লিখলেন, তাহলে সোডিয়ামে আম আছে, তাহলে এটা যদি আপনি অ্যাড করেন তাহলে কি করবে, এই মানে এই হাইড্রোজেনটাকে দেখেন এই সোডিয়ামটাই কি করবে, এই হাইড্রোজেনটাকে মানে প্রতিস্থাপন করে দিবে, মানে দূরে ঠেলে দিবে এবং সে নিজে এই জায়গাটা দখল করে ফেলবে। কিভাবে দেখেন, তাহলে আমরা বিক্রিয়া শেষে পাচ্ছি NaCl, আর হচ্ছে কি এই যে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা চলে গেল এই পাশে, দেখেন তার মানে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে হাইড্রোজেনের জায়গাটা দখল করেছে, সুতরাং সে এটা কি হয়েছে, একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের প্রতিস্থাপন হয়েছে। প্রতিস্থাপন করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। যে এটা দেখেন হাইড্রোজেন গ্যাস, সিঙ্গেল অবস্থায় যখন হাইড্রোজেন থাকবে তখন সেটা হাইড্রোজেন গ্যাস হবে, আর এখানে দেখেন একটা লবণ উৎপন্ন হবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাসিডের যে ধর্ম বা বৈশিষ্ট্যগুলা। তো দেখেন ক্ষারকের ধর্ম বা বৈশিষ্ট্যগুলা কি কি, মানে একই রকম, আপনি যদি অ্যাসিডেরটা বুঝতে পারেন তাহলে ক্ষারেরটা বোঝা খুব সহজ হয়ে যাবে। দেখেন এতে হাইড্রোক্সিল আয়ন থাকবে, যেমন একটু আগে আমরা দেখেছি যে আপনি যে কোনো ক্ষারকে নিলে সেটাকে ভাঙলে আপনি কি পাবেন, যে Mg2+ আর হচ্ছে OH, অর্থাৎ 2OH মাইনাস, এই যে দেখেন হাইড্রোক্সিল আয়নটা আপনি পেয়ে যাচ্ছেন, তার মানে এতে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। আরেকটা হচ্ছে নীল, মানে আগে নীল লিটমাসকে লাল করেছিল, এখন যদি আপনি ক্ষারের মধ্যে লাল লিটমাসকে ডুবিয়ে দেন তাহলে সেটাকে অবশ্যই ক্ষারে কি করবে, নীল করে দিবে। তার মানে নীল করা হচ্ছে ক্ষারের ধর্ম আর লাল করা হচ্ছে অ্যাসিডের ধর্ম। একটা কটু স্বাদযুক্ত, অর্থাৎ তীক্ষ্ণ একটা স্বাদ প্রদান করবে, টক না এবং মিষ্টিও না, একটা মাঝামাঝি পর্যায়ের একটা স্বাদ, যেটাকে আমরা কটু স্বাদ বলে থাকি। তারপরে দেখেন ক্ষারকের জলীয় দ্রবণ সাবানের ন্যায় পিচ্ছিল হবে, অর্থাৎ যে কোনো ক্ষারকের জলীয় দ্রবণটা সাবানের ন্যায় কি হবে, পিচ্ছিল হবে। সেটা আপনারা একটু প্র্যাকটিক্যাল করতে পারেন, যে বাড়িতে যারা মুরব্বীরা চুন খায় সেই চুনের পানিটাকে নিয়ে দেখবেন, চুনের পানিটা যখন চুনটা ভালোভাবে গলে যাবে তখন পানিটা নিয়ে দেখবেন যে এটা এক প্রকার পিচ্ছিল, অর্থাৎ সাবানের মতো এক প্রকার পিচ্ছিল হয়ে গিয়েছে। তার মানে এগুলা হচ্ছে কি বেসিক্যালি ক্ষারকের ধর্ম বা বৈশিষ্ট্য, আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। এখন পরবর্তী ব্যাপারটা দেখি, পিএইচ বা পিএইচ স্কেল কি। দেখেন পিএইচ যে ব্যাপারটা মিন করে, আমরা খুব সহজেই যদি বলি পিএইচটা হচ্ছে, আমি আপনাদের বুঝার স্বার্থে সহজে লিখেছি, দেখেন প্রেসার অফ হাইড্রোজেন,
দেখেন মানে প্রত্যেকটা বিষয়ের উপর, এই বাস্তবিক জগতের প্রত্যেকটা বিষয়ের উপর হাইড্রোজেনের একটা চাপ থাকে, অর্থাৎ হাইড্রোজেন একটা নির্দিষ্ট চাপ প্রদান করে। ওই হাইড্রোজেনের চাপটা, যেমন আমার রক্ত, শরীরে রক্ত আছে, সেই রক্তের উপর হাইড্রোজেন কতটুকু চাপ দিচ্ছে, সেই যে চাপটা, সেটাই হচ্ছে আমার রক্তের পিএইচ। তার মানে নর্মালি যদি আমরা বলি, তাহলে পিএইচ এর পূর্ণ রূপটা হচ্ছে প্রেসার অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের চাপ, অর্থাৎ কোন বস্তুর উপর হাইড্রোজেন যে চাপটা প্রদান করে সেটাই হচ্ছে পিএইচ। এখন আপনাকে যদি পিএইচ এর গাণিতিক রূপ বলে, যেমন পিএইচ এর গাণিতিক রূপ, তাহলে আপনি পিএইচ এর গাণিতিক রূপটা থেকে আপনি কিন্তু সংজ্ঞাটাও তৈরি করতে পারবেন। কিভাবে দেখেন, পিএইচ এর গাণিতিক রূপটা হচ্ছে এরকম, পিএইচ সমান সমান -log10H+। তাহলে দেখেন এখন এই যে গাণিতিক রূপটা লিখলাম, এটা থেকে আমরা সংজ্ঞাটা বের করে ফেলি পিএইচ কি। দেখেন পিএইচ, তার মানে এখন পিএইচ এর সংজ্ঞাটা লিখবো হাইড্রোজেন আয়নের, অর্থাৎ এইচ এর উপরে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা লিখতে পারি হাইড্রোজেন আয়নের, দেখেন 10, এই 10টা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে লগ, তাহলে 10 ভিত্তিক দেখেন ঋণাত্মক, মাইনাস চিহ্ন যেহেতু আছে তার মানে আমরা বলি ঋণাত্মক লগটাকে আমরা লগারিদম বলে থাকি, তাহলে আমরা বলি ঋণাত্মক লগারিদম এর মানকে পিএইচ বলে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কিন্তু এখান থেকে সবটাই বের করে ফেলছি। পিএইচ এর গাণিতিক রূপটা হচ্ছে এরকম, হাইড্রোজেন আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। ঠিক আছে, দেখেন হাইড্রোজেন আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলা হয়। আর নরমালি যখন আপনি এটা বলবেন যে পিএইচ এর পূর্ণ রূপটা কি, তখন এইভাবে লিখবেন প্রেসার অফ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে পিএইচ এর যে স্কেলটা আছে, পিএইচটাকে কি স্কেলে কাউন্ট করা হয়। দেখেন কোন কিছুর কোন দ্রবণের পিএইচ এর যে স্কেলটা হয়, সেই স্কেলটা হচ্ছে এরকম আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, যে একটা মিডল পয়েন্ট ধরা হয়, মিডল পয়েন্টের মানটা হয় 7। এখন আমরা 0 থেকে 14 পর্যন্ত কাউন্ট করব। দেখেন 8, 9, 10, 11, 12, 13, লাস্ট হচ্ছে 14। ঠিক আছে, এইদিকে আমরা কমিয়ে মানগুলা নিয়ে আসি। দেখেন ধরেন এখানে দিলাম 6, 5, 4, 3, 2, 1 আর হচ্ছে 0। দেখেন তার মানে এই পাশে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখেন 7 হচ্ছে নিরপেক্ষ মান, অর্থাৎ 7 না আওয়ামী লীগ না বিএনপি, অর্থাৎ কোনো দলেরই নয়, স্বতন্ত্র যেটাকে বলি আমরা। এখন দেখেন তাহলে আমি এটাকে বলি নিরপেক্ষ। এখন ধরেন আমার মানুষের রক্তের যে পিএইচটা আছে, মানুষের রক্তের, অর্থাৎ রক্তের উপর যে হাইড্রোজেন যে চাপটা প্রদান করছে, সেটাকে আমরা মানুষের রক্তের পিএইচ বলি। মানুষের রক্তের পিএইচটা হচ্ছে 7.35 ধরেন। ঠিক আছে, তাহলে দেখেন 7.35, তার মানে আপনাকে মানুষের রক্তের পিএইচটা বের করতে গেলে আপনাকে যেতে হবে এই পাশে, অর্থাৎ 7 থেকে ডানে যেতে হবে। ঠিক আছে, এখন 7 থেকে যখন আপনি ডানে যাবেন, তাহলে 7 থেকে ডানে যে যতগুলা মান আছে সবগুলাই হচ্ছে ক্ষার। ঠিক আছে, 7 থেকে যে কমের দিকে যতগুলা মান আছে এই সবগুলা হচ্ছে অ্যাসিড। তার মানে আপনি যদি কোনো একটা দ্রবণের পিএইচ মান, ধরেন কোনো একটা দ্রবণের পিএইচ মান পেলেন আপনি 5.6, তাহলে আপনি এটাকে নিঃসন্দেহে কি বলবেন, দেখেন 7 এর চেয়ে কমের দিকে আছে, তার মানে এটাকে আপনি বলবেন অ্যাসিড। ঠিক আছে, আবার আপনি কোনো একটা দ্রবণের পিএইচ মান পেলেন মনে করেন 12.06, দেন আপনি এটাকে বলবেন কি ক্ষার। কেন? কারণ আপনি 7 উপরে গেলে অ্যাসিড, ক্ষার, এবং 7 নিচে আসলে সেগুলো হয়ে যাবে কি অ্যাসিড। আর আরেকটা হচ্ছে যে যদি কোনো দ্রবণের পিএইচ মানটা সরাসরি 7 থাকে,
7-এর কমও নয় বেশিও নয়, যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো নিরপেক্ষ, অর্থাৎ না অ্যাসিড না ক্ষার। এই যে 0 থেকে 14 পর্যন্ত যে একটা স্কেল তৈরি করলাম আমরা, এই স্কেলটাকে বলা হয় কি পিএইচ স্কেল। 0 থেকে 14 পর্যন্ত মান নিয়ে যদি আমরা 7কে নিরপেক্ষ মান হিসেবে অভিহিত করি, তাহলে আমরা যে স্কেলটা কল্পনা করতে পারি সেই স্কেলটাকে আমরা বলি কি পিএইচ স্কেল। পিএইচ স্কেলের মান কত থেকে কত হবে তাহলে? 0 থেকে 14 অর্থাৎ 14। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ স্কেলের মান। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরের ব্যাপারটা দেখি। দেখেন নির্দেশক কি। দেখেন আমরা একটু আগেই যেটা বলেছিলাম যে ধরেন লিটমাস পেপার, হ্যাঁ, এটা একটা পেপার নিলাম। এখন এই লিটমাস পেপারটাকে নিয়ে আমি কি করতে পেরেছি দেখেন, এই লিটমাস পেপার দিয়ে আমি কি করতে পেরেছিলাম দেখেন, এই যে দুইটা দ্রবণ নিলাম, অজানা দ্রবণ, ধরেন এগুলা অ্যাসিড না ক্ষার আমি জানি না। হ্যাঁ, তাহলে আমি এই যে প্রথম দ্রবণ আর এটা হচ্ছে দ্বিতীয় দ্রবণ, এখন আমি প্রথম দ্রবণের মধ্যে একটা লাল লিটমাস পেপার আমি কি করলাম, এটার মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি এটা নীল হয়ে গিয়েছে, নীল। ঠিক আছে, তার মানে আমরা যে বৈশিষ্ট্যগুলা পড়ে এসেছি সেখান থেকে বলতে পারি লালকে নীল করা হচ্ছে ক্ষারের ধর্ম, তার মানে 1 নাম্বারটা হচ্ছে কি ক্ষার। আবার এটার মধ্যে দ্বিতীয় দ্রবণটার মধ্যে আমরা কি করলাম, একটা নীল লিটমাস পেপার ডুবিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নিয়ে গেলাম। তো কিছুক্ষণ পর দেখলাম যে সেটা লাল হয়ে গিয়েছে, তার মানে নীলকে লাল করার ধর্ম হচ্ছে অ্যাসিডের। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রথম দ্রবণটা হচ্ছে ক্ষার এবং দ্বিতীয় দ্রবণটা হচ্ছে অ্যাসিড। এখন এটা কিভাবে বুঝতে পারলাম, কার সহযোগিতায় বুঝতে পারলাম এই যে লিটমাস পেপারের সহায়তায়। তার মানে এখানে এই লিটমাস পেপারকে আমরা বলতে পারি যে লিটমাস পেপার হচ্ছে কি একটি নির্দেশক, অর্থাৎ যা দিয়ে আমরা অ্যাসিড এবং ক্ষারকে কি করতে পারি, শনাক্ত করতে পারি বা নির্দেশ করতে পারি, সেটাই হচ্ছে বেসিক্যালি কি নির্দেশক। তাহলে আমি একটু নির্দেশকের সংজ্ঞাটা লিখে দিই। যা দ্বারা আমরা অ্যাসিড এবং ক্ষারকে শনাক্ত করতে পারি, তাই হলো নির্দেশক। দেখেন খুব সহজ কিন্তু বিষয়টা, একটু মনোযোগ দিয়ে বুঝে পড়বেন তাহলে কিন্তু বুঝে ফেলতে পারবেন আপনারা। চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। বাফার দ্রবণটা কি। দেখেন বাফার দ্রবণ হচ্ছে যে মানে যার মধ্যে আপনি ধরেন একটা দ্রবণ নিলেন, আপনি এই দ্রবণটার যে পিএইচটা আছে, এই পিএইচটা ধরেন আমি এরকম লিখলাম যে আমাদের রক্তের যে পিএইচটা আছে সেটা দিয়ে আমি লিখি রক্তের পিএইচ আমরা কত পেয়েছিলাম 7.35। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে আমার রক্তের পিএইচ, নরমাল রক্তের পিএইচটা এটা। এখন আমি ধরেন কিছু বাজার থেকে ওষুধ খেলাম বা ফ্রেশ ওয়েদার নিলাম, অক্সিজেন নিলাম, তাতে করে কি হবে যে আমার পিএইচ এর যে মানটা আছে, রক্তের পিএইচ এর মানটা, সেই রক্তের পিএইচ এর মানটা ধরেন এরকম হয়ে গেল 50 হয়ে গেল, 7.50 হলো। এখন দেখেন 7.35 থেকে 7.50 হয়েছে, কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই, তাহলে এই যে বিষয়টা হলো যে সামান্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষার যুক্ত করার পরেও যদি কোনো দ্রবণের পিএইচ মানে কোনো রকম সমস্যা না হয়, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলবো বাফার দ্রবণ। দেখেন আমি একটু লিখি, বাফার দ্রবণ যে দ্রবণে সামান্য অ্যাসিড বা
ক্ষার। আমরা বাফার দ্রবণের বিষয়টা বুঝতে পেরেছি। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন বিওডি ও সিওডি, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু পরীক্ষাতে আসে এটা। এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিওডি এবং সিওডি। নরমালি আমরা যদি এদের পূর্ণ রূপগুলা দেখি, বিওডি অর্থাৎ সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হচ্ছে বিওডির পূর্ণরূপটা। আরেকটা হচ্ছে সিওডি, ঠিক আছে, এটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। এখন মানে পূর্ণরূপটা যদি চায় তাহলে শুধু এইটুকু দিলেই যথেষ্ট, বাট যদি এটার সংজ্ঞা চায় সেক্ষেত্রে আপনি আরেকটু অ্যাড করবেন। সেটা কিভাবে করবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা অটোমেটিক্যালি লিখতে পারবেন। দেখেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, আর অক্সিজেন তো আমরা জানি। এখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে এরকম যে আপনি 1 লিটার পানি নিলেন, ধরেন এখানে 1 লিটার পানি নিলেন, এই 1 লিটার পানিতে জৈব ও অজৈব দূষক থাকবে, ঠিক আছে। দূষক বলতে যারা পানিকে দূষণ করে এরকম জিনিস থাকে, ঠিক আছে। 1 লিটার পানিতে জৈব এবং অজৈব দূষক আছে। এখন এই জৈব এবং অজৈব দূষকগুলোকে যদি আপনি মেরে ফেলতে চান সেই ক্ষেত্রে আপনার পানিতে একটা নির্দিষ্ট মাত্রায় বিওডি থাকতে হবে। সেই যে বিওডির উপস্থিতির হারটা সেটাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। তার মানে আমি গুছিয়ে যদি বলি, 1 লিটার পানিতে জৈব ও অজৈব দূষক বিদ্যমান থাকে, ওই জৈব এবং অজৈব দূষকগুলোকে মেরে ফেলার জন্য অক্সিজেনের যে প্রয়োজনীয় চাহিদাটা, সেই চাহিদাটাই হচ্ছে কি বিওডি। ঠিক অনুরূপভাবে আপনি সিওডিটাও বলতে পারেন যে 1 লিটার পানিতে জৈব ও অজৈব দূষক থাকবে, ওই জৈব এবং অজৈব দূষকগুলোকে যদি আপনি মেরে ফেলতে চান বা দূর করতে চান সেক্ষেত্রে কেমিক্যাল অক্সিজেনের একটা মানে চাহিদা থাকে, সেই চাহিদাটাই হচ্ছে কি সিওডি। তাহলে আপনারা এভাবে কিন্তু সংজ্ঞাটা লিখে ফেলতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন রক্তের পিএইচ 7.35 বলতে কি বোঝায়। দেখেন আমরা একটু আগেই দেখেছি যে রক্তের পিএইচটা যেটা এটা 7.35, তার মানে রক্তের পিএইচ 7.5 বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা যে স্কেলটা অঙ্কন করেছিলাম সেই স্কেলটাতে আমরা 7 দিয়েছিলাম, 8, 9, 10, 11, 12, 13 এবং 14। এখান থেকে আমরা 6, 5, 4, 3, 2, 1 এবং 0। দেখেন এখন এটা যদি আপনার নিরপেক্ষ মান হয় তাহলে আপনার এইখানে 7.3 মানে আপনি 7 এর কোন দিকে গেলেন, 7 এর ডান দিকে গেলেন। তার মানে 7 এর ডান দিকে যাওয়া মানে আমরা বলেছি যে এটা হবে ক্ষার, আর 7 এর নিচ দিকে আসলে সেটা হবে অ্যাসিড। তার মানে আপনি এটা বলতে পারেন যে রক্তের পিএইচ মান 7.35 বলতে আমরা সেটা বুঝি যে রক্ত হবে ক্ষারীয় একটি উপাদান। এখন আংশিক ক্ষারীয় এই ব্যাপারটা আমরা জানি, এখন আংশিক ক্ষারীয় এবং তীব্র ক্ষারীয় সেই ব্যাপারটিও আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। দেখেন যদি আপনি দেখেন কোন দ্রবণের পিএইচ মান 7 এর উপর থেকে ঠিক আছে একেবারে 11 এর নিচ পর্যন্ত, 11 এর নিচে এইটুকু যদি রেঞ্জ হয় তাহলে আপনি বলবেন এরা শক্তিশালী ক্ষার, ঠিক আছে। আবার যদি দেখেন 11 এর উপরে, ঠিক অনুরূপভাবে 11 এর উপরে এবং 14 পর্যন্ত এরা হবে দুর্বল ক্ষার,
ঠিক অনুরূপ ভাবে আপনি যদি এখানে আসেন অ্যাসিডের দিকে আসেন, তাহলে অ্যাসিডের ব্যাপারটাও আপনি এভাবে বুঝতে পারবেন, জিরো থেকে আপনি যদি জিরো থেকে একবারে 4 এর নিচ পর্যন্ত যান, 4 এর নিচে নিচে এইটুকু, এখান থেকে এইটুকুর নিচে 4 এর নিচে পর্যন্ত যদি যান, তাহলে আপনি এদেরকে বলবেন শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। আবার যদি আপনি 4 এর উপর থেকে 4 এর উপর থেকে একেবারে 7 এর বা 7 পর্যন্ত আপনি সরাসরি দিয়ে ফেলবেন, 7 পর্যন্ত এরা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। ঠিক আছে, তাহলে আপনি দেখেন এই যে 7.35 সেটা কোথায় আছে দেখেন, 7 থেকে 11-র মধ্যে আছে। তাহলে আপনি এই যে রক্তের পিএইচটা যেহেতু 7 থেকে 11-র মধ্যে একটা মান, সুতরাং আপনি এটাকে বলবেন দুর্বল, সরি আচ্ছা আমরা এখানে একটু ভুল লিখেছি মনে হয়, এটা হচ্ছে দুর্বল, অর্থাৎ এখানে আমি একটু মুছে দিচ্ছি, দেখেন 11 এর অর্থাৎ দুর্বল, দুর্বল কার, আর এটা হচ্ছে শক্তিশালী কার, শক্তিশালী কার। ঠিক আছে, দেখেন হ্যাঁ, তাহলে আমরা এই যে জিনিসটা এটাকে দুর্বল কার বলতে পারছি, আর দুর্বল কারকে আমরা আংশিক কারীও বলতে পারি বা ঈষৎ কারীও বলতে পারি। তাহলে রক্তের পিএইচ 7.35 থেকে আমরা বুঝতে পারি যে রক্ত হচ্ছে আংশিক কারীয় একটি উপাদান। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। পরবর্তী ব্যাপারটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি। দেখেন বৃষ্টি চিনি, কিন্তু অ্যাসিড বৃষ্টিটা কি, দেখেন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে অর্থাৎ শিল্পাঞ্চল যেগুলো আছে, সেই শিল্পাঞ্চল গুলাতে বাতাসে প্রচুর পরিমাণ, দেখেন এই যে এরকম বাতাস আছে, এখান থেকে শিল্পের যে আবর্জনাগুলো এগুলো মূলত SO3, হ্যাঁ NO3 এরকম উপাদানগুলা বাতাসে ভাসমান অবস্থায় থাকে। এখন আপনার বায়ুমণ্ডল থেকে যখন বৃষ্টির ফোঁটাগুলা এসে পড়বে, দেখেন বৃষ্টির ফোঁটাগুলা মানে হচ্ছে কি পানি, তাই না? এখন এই পানিগুলা যখন এখান দিয়ে এসে আমাদের মাটিতে আইসা পড়বে, তখন এদের সাথে একটা বিক্রিয়া করে ফেলবে। তো বিক্রিয়া করলে কি হবে দেখেন, এই যে H2 এখানে S আছে S, আর এই যে O3 আর এখানে একটা O, সব মিলে হয়ে যাবে O4। তার মানে এটাকে আমরা কি নামে চিনি, অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তার মানে দেখেন, মানে আপনি নরমাল বৃষ্টিটা বায়ুমণ্ডল থেকে পড়ছে, কিন্তু এখানে বায়ুতে যেহেতু এই উপাদানগুলা ছিল, এই জন্য বায়ুর এই উপাদানগুলোর সাথে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে সেগুলা এসে মাটিতে পড়লো। যখন এই মাটিতে পড়লো বা ভূমিতে পড়লো, তখন এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা যেটা যেটা এখানকার উপাদানগুলোর সাথে মিলে এসে পড়লো, সেই বৃষ্টিটাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, তার মানে যে বৃষ্টির পানিতে সালফার ট্রাইঅক্সাইড বা নাইট্রোজেন ট্রাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এই ধরনের উপাদানগুলো মিশ্রিত হয়ে ভূমিতে পড়ে, সেই বৃষ্টিটাকে বলি আমরা অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, দেখেন আপনি যদি এইটাতে পানিটাকে এখানে অ্যাড করেন, ঠিক আছে, তাহলেও এরকম জিনিস আপনি পেতে পাবেন। কিভাবে পাবেন দেখেন, এই যে পানিতে ছিল H2O, ঠিক আছে, আর এখানে যদি আপনি নাইট্রোজেন ডাইঅক্সাইড দেন, ধরেন ডাইঅক্সাইড দিলেন, তাহলে দেখেন এখান থেকে এই যে পানি আর এই যে দুইটা জিনিস একসাথে মিশে যাবে, মিশে গেলে HNO3 এটা উৎপন্ন করে ফেলবে। ঠিক আছে, HNO3। এখন পানির তো আরো পরিমাণ আছে, সেই বাকি যে পরিমাণগুলো আছে সেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, নচেত ফ্রিলি এভাবে থেকে যাবে। তার মানে দেখেন এই যে একটা H মিলে কি তৈরি করে ফেললো, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই হয়ে গেল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, তারপরে দেখেন ফিটকিরি কি। নরমালি ফিটকিরি আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা যেখানে চুল কাটি সেখানে কিন্তু একটা মেসরির দানার মতো একটা শক্ত উপাদান থাকে, যেটা দিয়ে জীবাণু নাশ করার জন্য শেভের পরে আমাদের মুখে ঘষা হয়, সেই যে জিনিসটা সেটাকে বলা হয় ফিটকিরি। তো এই ফিটকিরি মূলত
হচ্ছে একটি রাসায়নিক উপাদান। আপনি এভাবে বলে ফেলবেন যে ফিটকিরি হচ্ছে একটি রাসায়নিক যৌগ বা রাসায়নিক উপাদান বা একটি লবণও বলতে পারেন আপনি এটাকে। তবে এর রাসায়নিক সংকেত যেটা সেটা আপনি লিখবেন, সংকেত। অর্থাৎ ফিটকিরি এর সংকেতটা হচ্ছে এরকম Al2SO4। আমি শুরু থেকে দিয়ে ফেলি আপনাদের, K2SO4 Al2SO4 3, ঠিক আছে। আর হচ্ছে মেবি 18 অণু পানি, ঠিক আছে, অথবা 24 অণু পানি থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন। K2SO4 Al2SO4 3 18 অণু পানি, এইটাকে আমরা বলি কি ফিটকিরি, ঠিক আছে। তার মানে ফিটকিরি হচ্ছে একটি রাসায়নিক যৌগ, ঠিক আছে, বা রাসায়নিক উপাদান, এটা আপনি বলে ফেলবেন। পরের ব্যাপারটা দেখি, দেখেন ক্লোরিনেশন কি। দেখেন ক্লোরিনেশনটা হচ্ছে মানে কোনো জিনিসকে জীবাণুনাশক করার একটা প্রক্রিয়া, তবে সেটা কিভাবে করতে হবে, ব্লিচিং পাউডার বা ক্লোরিন দিয়ে যদি আপনি কোনো জিনিসকে জীবাণু মুক্ত করেন তাহলে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি ক্লোরিনেশন। অর্থাৎ ক্লোরিন দিয়ে যদি আপনি কোনো জিনিসকে জীবাণু মুক্ত করেন তাহলে ওই প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোরিনেশন প্রক্রিয়া। আমি একটু লিখে দিচ্ছি, দেখেন ক্লোরিন এর সহায়তায় কোনো জিনিসকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলে, ক্লোরিনেশন বলে, ঠিক আছে। দেখেন খুব সহজ সংজ্ঞা, মুখস্থ করে ফেলবেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। চুনের পানির পিএইচ মান 7-এর কম নাকি বেশি হবে। দেখেন চুনের পানিকে আমরা কিন্তু নরমালি চিনি যে চুনের পানি, অর্থাৎ চুন একটু বেশি খেলে আমাদের জিহ্বার মানে পুড়ে যায় এরকম অবস্থা দেখি। তো এটার কারণ হচ্ছে অ্যাসিড নয়, এটা হচ্ছে ক্ষারীয় উপাদান, অর্থাৎ চুন ক্ষার। চুনটা কেন খাওয়া হয়, পান বা সুপারিতে একটা অ্যাসিড থাকে, যে অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য, যেন ঝাল কম লাগে বা টকটা কম লাগে, সেই জন্য চুনটা খাওয়া হয়। তার মানে অ্যাসিডটাকে প্রশমিত করতে ক্ষার খাওয়া হয়, তার মানে চুন হচ্ছে এক প্রকার ক্ষার। তাহলে ক্ষার হলে আমরা জানি যে এর পিএইচ মান হবে 7-এর বেশি। তার মানে আমরা বলতে পারি এখানে যে চুনের পানির পিএইচ মান, চুনের পানির পিএইচ মান হবে 7-এর উপরে, ঠিক আছে। কেন উপরে হবে, কারণ চুন একটা ক্ষারীয় পদার্থ, আর আমরা জানি যে ক্ষারীয় পদার্থ হলে তার পিএইচ মান 7-এর বেশি হবে, আর অ্যাসিডীয় পদার্থ হলে তার পিএইচ মান 7-এর কম হবে, ঠিক আছে। তারপরে দেখেন খরো পানি কি বা খরতা কি। দেখেন খরো পানি বলতে আমরা কি বুঝি। খরো পানিটা হচ্ছে, এটা নরমালি আপনারা হয়তো খালি চোখে বুঝতে পারবেন না, কিন্তু যখন মানে কেমিক্যালি বা কেমিস্ট্রিগতভাবে আপনি বিশ্লেষণ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ পানিতে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা আয়রনের সালফেট, কার্বনেট বা বাইসালফেট যৌগ বিদ্যমান থাকে, তবে পানি করো হয়। আর এই যে করো হওয়ার যে বিষয়টা, পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা আয়রনের সালফেট, কার্বনেট বা বাইসালফেট যৌগ বিদ্যমান থাকে, যদি থাকে তাহলে সেটা পানিটা করো হবে। আর এই যে পানিটা করো হওয়ার যে ধর্মটা, সেটাকে আমরা বলবো পানির খরতা, ঠিক আছে।
এখন এটা দূরীকরণ করি আমরা। এটা দূরীকরণে পারমুটিড নামে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা পানির ক্ষরতা দূরীকরণ করতে পারি। এখন একটু খেয়াল করেন, আমরা এখান থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ধরেন আমি ক্যালসিয়াম লিখলাম, এখন সালফেট, কার্বনেট বা ক্লোরাইড এরকমও থাকতে পারে, ধরেন ক্লোরাইড দিয়ে দেই, সহজ আছে, এটা খুব সহজ। দেখেন ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, তার মানে ক্লোরাইড মানে Cl2 অর্থাৎ ক্লোরিন দুইটা, তার মানে ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড আছে, ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড আছে। এই জিনিসটা যদি পানিতে থাকে, এইটুকু জিনিস, বা যে কোনো ধাতুর সাথে, ধরেন ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইড আছে, Cl2 আছে, তাহলে এইটা যদি পানিতে থাকে, এই দুইটা জিনিস, তাহলে পানিটা কি হবে? করো পানি হবে। আর এই বৈশিষ্ট্যটাকে আমরা করতা বলবো। এখন আমাদের উচিত হলো, এটা করো হয়ে গেছে, এখন এটাকে করতাটা দূর করতে হবে। এখন করতাটা দূর করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে পারমুটিড পদ্ধতি। অর্থাৎ পারমুটিড মানে একটা রাসায়নিক যৌগ, যেটা হচ্ছে এরকম আর কি, সোডিয়াম Al2, দেখেন পারমুটিড হচ্ছে এরকম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, SiO4, অর্থাৎ এটাকে বলা হয় সোডিয়াম, একটু মুছে দিই, দেখেন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এটাকে বলা হয় অর্থোসিলিকেট, ঠিক আছে। দেখেন এই যে জিনিসটা, এটাকে বলা হয় পারমুটিড, এই জিনিসটাকে বলা হয় পারমুটিড। এখন এই পারমুটিড যদি আপনি করো পানির মধ্যে দেন, দেখেন আমি এটা মুছে দিচ্ছি, এখানে একটু দেখাচ্ছি যে করো পানি বলতে আমরা কি বুঝি, যে পানিও আছে, এই পানিতে আপনার কি আছে, ওই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে ক্লোরাইড আয়ন গুলা, বা সালফেট আয়ন, কার্বনেট আয়ন, যে কোনো একটা আয়ন বিদ্যমান থাকবে। এখন এটার মধ্যে যদি আপনি কি করেন, এই যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেটটা আছে, এটা যদি আপনি যুক্ত করে দেন, তাহলে ঘটনাটা কি ঘটাবে দেখেন, এই যে এখানকার সোডিয়াম যেটা, এটাকে এখানকার ক্লোরিনটাকে নিয়ে আসবে। তার মানে সোডিয়াম এবং ক্লোরিন একসাথে হয়ে গেল, তার মানে দেখেন এখানে ক্যালসিয়াম থেকে ক্লোরাইডটা, অর্থাৎ যে আয়নগুলা ক্ষরতা সৃষ্টির জন্য দায়ী, সেই আয়নটাকে কিন্তু সরিয়ে ফেলেছি। এখন বাকি যেটা থাকবে সেটা আপনার ক্যালসিয়াম, তারপরে অন্য যে উপাদানগুলো আছে দেখেন, এগুলো আমরা এখানে লিখে ফেলি, AlSiO4, এই যে দেখেন, তার মানে এই যে জিনিসটা চলে আসলো, সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে, এখন ক্যালসিয়াম থেকে সোডিয়ামে ক্লোরিনটাকে নিয়ে এসেছে, তার মানে এখন ক্ষরতার জন্য যে এলিমেন্টটা দরকার ছিল, সেই উপাদানটা আর এখন পানিতে নেই, তার মানে পানি কি হয়ে যাবে, ক্ষরতা দূর হয়ে যাবে। তাইলে দেখেন পারমুটিড পদ্ধতি মানে হচ্ছে যে পারমুটিড নামক রাসায়নিক যৌগ দিয়ে যদি পানি ক্ষরতা সৃষ্টির জন্য দায়ী যে উপাদানগুলো আছে, এগুলাকে যদি পৃথক করা হয়, পৃথক করার মাধ্যমে যে মানে আমরা যে পানির ক্ষরতা দূরীকরণ করতে পারি যে প্রক্রিয়াটাতে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে পানির পারমুটিড পদ্ধতি বা ক্ষরতা দূরীকরণের একটি পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, এই বিষয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষাতে আসে, আপনাদের একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমি কিন্তু আপনাদেরকে কিভাবে খাতায় লিখতে হবে সেরকম দেখাচ্ছি না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে মানে গুছিয়ে লিখবেন আপনারা জাস্ট। ঠিক আছে। দেখেন এখানে আমাদের ব্যাপারটা কি বলেছে, সকল ক্ষারই ক্ষারক
কিন্তু সমস্ত কারক কি নয়, ক্ষার নয়। তার মানে ক্ষার কি হবে, ক্ষারই ক্ষারক। তার মানে ক্ষার, ক্ষার কি হবে, দেখেন আমি একটু লিখে দিচ্ছি, দেখেন আপনি ক্ষার কি মানে একই সাথে ক্ষারও হবে, আবার কি হবে, ক্ষারকও হবে। কিন্তু ক্ষারক যেগুলো আছে, ক্ষারক যেগুলো আছে সেগুলো শুধুমাত্র ক্ষারক, কিন্তু ক্ষার নয়, ক্ষার হতে পারে না। তার মানে ক্ষার ক্ষারক হবে, এটা স্বাভাবিক, কিন্তু ক্ষারক যে সব ক্ষারক যে ক্ষার হবে তার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কোনগুলা ক্ষার এবং কোনগুলা ক্ষারক, সেটা আমরা একটু দেখি। দেখেন দেখেন আমরা এরকম নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এগুলাকে আমরা দাতব হাইড্রোক্সাইড বলা হয়। ঠিক আছে, দাতব হাইড্রোক্সাইড। এখন দাতব হাইড্রোক্সাইড গুলা পানিতে, দেখেন পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়, বিয়োজিত হয়। যেহেতু এই দাতব হাইড্রোক্সাইড গুলা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়, তাহলে যারা সম্পূর্ণ বিয়োজিত হবে তারা হবে ক্ষার। দেখেন তারা কি, ক্ষার। আর তারা যদি ক্ষার হয়, যেহেতু আমরা জানি সকল ক্ষার ক্ষারক, তাহলে যারা পানিতে দ্রবীভূত হয়েছে বা বিয়োজিত হয়েছে তারা ক্ষারও বটে, আবার কি লিখতে পারি, ক্ষারকও বটে। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি কিছু ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এরকম নেই, ঠিক আছে, দাতব অক্সাইড নেই, তাহলে দাতব অক্সাইড গুলা পানিতে আংশিক বিয়োজিত হয়, পানিতে আংশিক বিয়োজিত হয়, মানে পুরোপুরি মিশে না, পানির সাথে বিয়োজিত হয়। তাহলে যারা আংশিক বিয়োজিত হয় তারা কি হয়, সরাসরি ক্ষারক হয়। তাহলে যেহেতু সরাসরি ক্ষারক, তাহলে আমরা তো এখানে জানি যে ক্ষারক গুলা কি নয়, ক্ষার নয়। তার মানে এই বিষয়গুলাকে আমরা শুধুমাত্র ক্ষারক বলতে পারি, কিন্তু এদেরকে ক্ষার বলতে পারি না।